ফিক্সিংয়ের প্রস্তাব দিয়ে সব ধরনের ক্রিকেট থেকে 5 বছর নিষিদ্ধ সোহেলি আক্তার বাংলাদেশি স্পিনারের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী 5টি ধারা ভঙ্গের প্রমাণ পেয়েছে আইসিসি। চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাম্পে আজও স্কোয়াডের সবাইকে পাননি ফিল সিমন্স। ছুটি কাটিয়ে ফেরেননি মেহেদী হাসান মিরাজ। মিরপুরে ক্লোজ ডোর অনুশীলন শান্তদের। বিরূপ পরিবেশীয় ডিপিএলে শক্তিশালী দল গঠন আবাহনীর। কম পারিশ্রমিকে খেলতে রাজি শান্ত মোসাদ্দেক আফিফরা। শিরোপা ধরে রাখাই প্রধান লক্ষ্য জানালেন হান্নান সরকার। নতুন দুয়ার খুলল বাংলাদেশের ফুটবলে। প্রথমবারের মতো কিট স্পন্সর পেল বাফুফে। 2 বছরের জন্য নারী পুরুষ দলের সঙ্গে যুক্ত হলো দৌড়। বিক্রির লভ্যাংশ পাবে ফেডারেশন। এবং রাতে চ্যাম্পিয়ন্স লিগের মডার্ন ক্লাসিকো। প্লে অফে উত্তাপ ছড়াচ্ছে 2 পাওয়ার হাউস ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদের দ্বৈরথ। এতিহাদে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস। ফিক্সিংয়ের প্রস্তাব দিয়ে 5 বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে বাংলাদেশি স্পিনার সোহেলি আক্তারকে নিষিদ্ধ করল আইসিসি। এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আইসিসির দুর্নীতি দমন আইনের 5টি ধারা ভঙ্গ করায় তাকে এমন শাস্তি দেওয়া হয়েছে। অভিযোগগুলো স্বীকার করে নিয়েছেন সোহেলি আক্তার। ঘটনার সূত্রপাত 2023 নারী টি-20 বিশ্বকাপ চলাকালীন সাউথ আফ্রিকার মাটিতে। দলের বাইরে ছিলেন স্পিনার সোহেলি আক্তার। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে 16 সদস্যের দল বিশ্বকাপ খেলেছিল, যে স্কোয়াডে ছিলেন লতা মণ্ডলও। সে সময়ই খবর আসে সোহেলি আক্তার ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন লতাকে। বিষয়টি সঙ্গে সঙ্গে আইসিসির অ্যান্টি কারাপশন ইউনিটকে জানান লতা মণ্ডল। মূলত ক্রিকেটার এবং বুকিদের মাঝে মাধ্যম হিসেবে কাজ করেন তিনি। 2022-এ সবশেষ জাতীয় দলে খেলেছিলেন সোহেলি আক্তার। দলের বাইরে থেকে বিশ্বকাপের দলে থাকা একজন ক্রিকেটারকে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়ার সরাসরি অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। জুয়ারিদের দেয়া প্রস্তাব ক্রিকেটারদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করেন সোহেলি। অভিযোগ নিয়ে তদন্ত শুরু করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আইসিসির অনুসন্ধানে বের হয়ে আসে মূল ঘটনা। সত্যতা মেলে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের। আইসিসির দুর্নীতি দমন ইউনিটের 5টি ধারা ভঙ্গ করেছেন সোহেলি, যার জন্য তাকে শাস্তি দিয়েছে আইসিসির নিয়ন্ত্রক সংস্থা। অভিযোগগুলো অবশ্য আইসিসির কাছে স্বীকারও করে নিয়েছেন এই ক্রিকেটার। দুর্নীতি দমন আইনের যে 5টি নিয়ম ভঙ্গ করেছেন তার মাঝে আছে ফিক্সিংয়ের প্রস্তাব, ম্যাচ পাতানোর বিনিময়ে $700 অধিক অর্থ বা সমপরিমাণ কোনো উপহার গ্রহণ, সরাসরি বা পরোক্ষভাবে আকসুর নিয়ম ভঙ্গ করতে সহযোগিতা করা, ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পর তা আকসুকে না জানানো এবং তদন্ত কাজে সহযোগিতা না করা। এ সকল অভিযোগের দায়ে সব ধরনের ক্রিকেট থেকে 5 বছরের জন্য নিষিদ্ধ সোহেলি আক্তার। এর আগে ফিক্সিংয়ের প্রস্তাব আইসিসিকে না জানানোয় 1 বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সামনে রেখে শেষ মুহূর্তের অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ জাতীয় দল। এদিন ক্লোজ ডোর অনুশীলন করেছে শান্তরা। যোগ দিয়েছেন মুশফিক মাহমুদুল্লাহ, রিশাদ সহ স্কোয়াডে থাকা মোট 14 ক্রিকেটার। তবে ছুটি কাটিয়ে এখনও ফেরেননি সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বাকি আর মাত্র কয়েকদিন। অন্য দলের মতো শেষ মুহূর্তের অনুশীলনে ব্যস্ত বাংলাদেশও। এদিন প্র্যাকটিসে যোগ দিয়েছেন স্কোয়াডে থাকা প্রায় সব ক্রিকেটার, তবে ছিলেন না একজন। দেশের ক্রিকেটাররা কদিন আগেই খেলেছেন টি-20 ফরম্যাট। বিপিএল শিরোপা জিতে প্রথম 3 দিনের অনুশীলনে ছিলেন না চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকা ফরচুন বরিশালের ক্রিকেটাররা। তবে এদিন অনুশীলন করেছেন শান্ত, রিশাদ, মুশফিক মাহমুদুল্লাহরা। ক্রিকেটাররা ওয়ানডে ফরম্যাটে লড়াইয়ের আগে জোর দিচ্ছেন ফিটনেসে। তাই মূল অনুশীলনের আগে ট্রেনার নাথান ক্যালির অধীনে এভাবেই শরীর গরম করে নিয়েছেন শান্তরা। আগের দিনের অনুশীলনে আঙ্গুলে চোট পাওয়া সৌম্যকে নিয়েও কেটে গেছে শঙ্কা। ফুল রিদমই ট্রেনিং করেছেন বাঁহাতি ওপেনার। তবে এর আগে মাঠে দীর্ঘ সময় কোচিং স্টাফদের নিয়ে ক্রিকেটারদের সঙ্গে মিটিং করেছেন হেড কোচ ফিল সিমন্স। সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ক্রিকেটারদের করণীয় নিয়ে দিয়েছেন বার্তা। চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের কোচ মিজানুর রহমান বাবুল ও খুলনার কোচ তালহা জুবাইরও দিয়েছেন ক্রিকেটারদের পরামর্শ।
এদিকে এদিনও ক্লোজ ডোর অনুশীলন করেছে টাইগাররা। গণমাধ্যমের জন্য অনুশীলন সেশন উন্মুক্ত ছিল 15 মিনিট। ওয়ার্ম আপ সেশন শেষে ফ্লাড লাইটের আলোয় ক্রিকেটারদের ম্যাচ সিনারিওতে অনুশীলন করার কথা রয়েছে। তবে ওয়ার্ম আপে দেখা মেলেনি সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। বিপিএলে সবশেষ 5 ফেব্রুয়ারি ম্যাচ খেলা এই ক্রিকেটার এখনও আছেন ছুটিতে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত ও পাকিস্তানকে এগিয়ে রাখছেন কিংবদন্তি স্পিনার মতিয়া মুরালীধরন। গেল আসরের ফাইনালে পুনরাবৃত্তি এবার হবে বলেও ভবিষ্যৎবাণী করেন 52 বছর বয়সী সাবেক এই লঙ্কান তারকা। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনে বাড়তি সুবিধা পাবে স্পিনাররা, এমনটাই মত তার। কোহলি ও রোহিতের অফ ফর্ম নিয়ে সমালোচনার পক্ষে নন মুরালি। তাদের মতো কিংবদন্তি ক্রিকেটার যে কোনো মুহূর্তে ম্যাচ জেতাতে সক্ষম, তাই কোহলি ও রোহিতকে নিয়ে সমালোচনা বন্ধের অনুরোধ তার। দোরগোড়ায় মর্যাদার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। দীর্ঘ 8 বছর পর আগামী 19 ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে এই আসর। 2023 ওয়ানডে বিশ্বকাপের শীর্ষে থাকা 8 দল 2 গ্রুপে ভাগ হয়ে লড়বে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এরই মধ্যে শুরু হয়ে গেছে কথার লড়াই। কে জিতবে তা নিয়েও ভবিষ্যৎবাণী করছেন সাবেক ক্রিকেটাররা। রবি শাস্ত্রী, রিকি পন্টিং থেকে শুরু করে সুনীল গাভাস্কার সবাই দিয়েছেন পছন্দের দলের নাম। তবে এবার এই তালিকায় নাম লেখালেন লঙ্কান কিংবদন্তি স্পিনার মতিয়া মুরালীধরন। 2023 বিশ্বকাপে শীর্ষে 8-এ না থাকায় এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা যাবে না 2002 সালের যৌথ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে। তবে লঙ্কানরা না থাকলেও ফাইনালে খেলা 2 দলের নাম জানিয়ে আলোচনায় মুরালীধরন। তার বিচার বিশ্লেষণ সবসময়ই পায় বিশ্লেষকদের কাছে আলাদা গুরুত্ব। ক্যারিয়ারে 3 ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ 1347 উইকেট শিকারী মুরালীধরন জানালেন, এবারের আসরের ফাইনাল সবশেষ আসরের ফাইনালের পুনরাবৃত্তি হবে। আসরে ফেভারিট অনেকেই আছে, তবে নিশ্চিত করে বলার উপায় নেই যে এই দলটাই জিতবে। ভারত ও পাকিস্তান ফেভারিট। ঘরোয়া কন্ডিশনের জন্য এগিয়ে থাকবে পাকিস্তান। ভারতও এমন কন্ডিশনে বেশ ভালো দল। চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো যেহেতু পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হবে, তাই সেখানকার উইকেট স্পিন বান্ধব হবে বলেই আশা এই কিংবদন্তির। রশিদ খান ভালো, রবীন্দ্র জাদেজাও আছে। অনেক স্পিনাররাই এখন উঠে আসছে। তারা এই টুর্নামেন্টেই সত্যিই ভালো করবে। উইকেট স্পিনারদের সাহায্য করবে বলে আশা করি। রোহিত শর্মা ও বিরাট কোহলির ফর্ম নিয়েও কথা বলেছেন মুরালীধরন। দীর্ঘদিন ধরেই রান খরায় আছেন এই 2 সিনিয়র ক্রিকেটার। কটকে দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে রোহিত সেঞ্চুরি পেলেও এখনও রানে ফিরতে পারেননি কোহলি, জানিয়ে দুশ্চিন্তায় বিসিসিআই। তবে কোহলি রোহিতের মতো ক্রিকেটারদের নিয়ে সমালোচনা না করার পক্ষে মুরালীধরন। যে কোনো সময় ছন্দে ফিরবেন এ দুজন, এমনটাই বিশ্বাস তার। পারভিন আক্তার, সময় সংবাদ। ক্রিকেটারদের সহযোগিতায় শক্তিশালী দল গঠন করল আবাহনী লিমিটেড। শান্ত, আফিফ, মোসাদ্দেকরা আগেরবারের চেয়ে কম পারিশ্রমিকে খেলতে রাজি হয়েছেন বলে জানান আকাশী নীলদের নতুন হেড কোচ হান্নান সরকার। এছাড়া প্রথমবারের মতো পাওয়া হেড কোচের দায়িত্ব নিয়েও রোমাঞ্চিত তিনি। চ্যালেঞ্জ বেশি থাকলেও ডিপিএলের শিরোপার তকমা ধরে রাখাই একমাত্র লক্ষ্য হান্নানের। আবাহনী ঢাকা প্রিমিয়ার লিগের গেল 2 আসরেই শিরোপা জিতেছে দলটা। 2014 থেকে 2024 পর্যন্ত ট্রফি ঘরে তুলেছে মোট 5টা। জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারই থাকতো তাদের দলে। তবে এবারের প্রেক্ষাপটটা ভিন্ন। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আবাহনীতে এসেছে নতুন ম্যানেজমেন্ট। যদিও আর্থিক অবস্থা বিবেচনায় এবারের আসরে শক্তিশালী দল গঠন করা নিয়ে শঙ্কায় ছিল ধানমন্ডির ক্লাবটা। তবে শান্ত, আফিফদের সহযোগিতায় আবারও শক্তিশালী দল গঠন করতে পেরেছে আকাশী নীলরা। যেভাবে তারা টাকা পেতেন গত আসরগুলোতে বা যেভাবে কন্ট্রাক্ট হতো, সেই জায়গায় প্লেয়াররাও কিছুটা কম্প্রোমাইজ করেছে। কারণ দেশের প্রেক্ষাপটে আসলে আমরা সবাই জানি, লিটন বিজয় হতে পারে, নাইম শেখ হতে পারে, এরাও কিন্তু অনেকদিন যাবত এখানে খেলছে, ইভেন তাসকিন। সো সেখান থেকে বাজেটের যখন একটা কাটাছেড়ার বিষয় আসছে, তখন দেখা গেছে যে আসলে কে কার সঙ্গে কীভাবে অ্যাডজাস্ট করবে। তো সেখানে শান্ত, মোসাদ্দেক কম্প্রোমাইজ করেছে। রিটেন বলতে আমাদের গত বছরের 2 ক্যাপ্টেন আছে, শান্ত এবং মোসাদ্দেক, 2জন আছে, আফিফ আছে, রাকিবুল লেফট আর্ম স্পিনার রাকিবুল আছে। নতুন কিছু প্লেয়ারও এসেছে, পারভেজ ইমন, মোহাম্মদ মিথুন, তার সঙ্গে নাহিদ রানা আছে, রিপন মণ্ডল, মৃত্যুঞ্জয়,
মাহফুজ রাব্বি আপকামিং প্লেয়ার। কদিন আগেই বিসিবি নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন হান্নান সরকার। কোচিংয়ে মনোযোগী হতে এমন সিদ্ধান্ত নিয়েছেন এই সাবেক ক্রিকেটার। খালেদ মাহমুদ সুজনের পরিবর্তে তিনি পেয়েছেন আবাহনীর হেড কোচের দায়িত্ব। প্রথমবারের মতো পাওয়া বড় দায়িত্ব স্মরণীয় করে রাখতে চান হান্নান। আমি যখন খেলা ছেড়েছি 2011-তে, তারপরে আমি প্রিমিয়ার লিগ 2 বছর আবাহনীতে করেছি। অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে শেখ জামালে করেছিলাম, অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে ন্যাশনাল লিগ ঢাকা মেট্রো হেড কোচ ছিলাম। বিপিএলও তো আমি 5 বছর করেছি অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে। তো কোচিং করার এক্সপিরিয়েন্সটা আছে, সেটার সঙ্গে এখন হেড কোচ হিসেবে হয়তো রোলটা ডিফারেন্ট হবে। আমি ফার্স্ট ক্লাসে হয়তো হেড কোচ ছিলাম, বাট প্রিমিয়ার লিগের চ্যালেঞ্জটা ডিফারেন্ট হয়। সেই চ্যালেঞ্জটা থাকবে, বাট টিমে আমার সিনিয়র প্লেয়ার রয়েছে, বাংলাদেশ টিমের ক্যাপ্টেন রয়েছে। তা আমি নিশ্চিতভাবে তাদের সঙ্গে যখন আমি এই প্ল্যানগুলো করব, কাজটা অনেক সহজ হবে। 22 ফেব্রুয়ারি শুরু ডিপিএল-এর দল বদল। তার আগেই তামিম ইকবাল, মিরাজ, মুশফিক, মাহমুদুল্লাহদের নিয়ে তারকা সমৃদ্ধ দল গঠন করেছে মোহামেডান। লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম ব্যাংকও গঠন করেছে শক্তিশালী দল। আসর চ্যালেঞ্জিং হলেও মাঠের খেলায় বিশ্বাসী হান্নান। মোহামেডান বলেন, রূপগঞ্জ, প্রাইম ব্যাংক, শেখ জামাল যেটা এখন ধানমন্ডি ক্লাব, আমাদের আবাহনী, এই 5টা টিমের পাশাপাশি অগ্রণী ব্যাংকেও বেশ কিছু প্লেয়ার গিয়েছে আমি জানি। এই 6টা টিমের নাম কাগজে কলমে হয়তো আপনি সামনের দিকে উঠিয়ে আনতে পারবেন। যেই টিমগুলোর নাম বললাম, এই টিমগুলো যদি 11 জন সাজান, তখন দেখবেন যে কোনো দল কিন্তু যে কোনো দলকে হারাতে পারে। তো সেই জায়গায় ওই দিনের খেলায় কে কাকে হারাবে এটা বলা কঠিন। মার্চের প্রথম সপ্তাহ থেকে শুরু হওয়ার কথা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ নারী ও পুরুষ ফুটবল দলের কিট স্পন্সর পেয়েছে দেশীয় প্রতিষ্ঠান দৌড়কে। তাদের সঙ্গে 2 বছরের চুক্তি করেছে বাফুফে। তবে প্রথম বছর চুক্তি পর্যবেক্ষণে রাখবে ফেডারেশন। এই চুক্তিতে বাফুফের ব্যয় কমবে প্রায় 1 কোটি টাকা। এছাড়া প্রতিষ্ঠানটির জার্সি বিক্রি থেকেও লভ্যাংশ পাবে ফেডারেশন। দেশীয় প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পেরে গর্বিত বাফুফের সভাপতি তাবিত আওয়াল। বিগিনিং এ নিউ এরা অফ পার্টনারশিপ। বিশ্ব ফুটবলের সঙ্গে তাল মিলিয়ে চলতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন অধ্যায়। কিট স্পন্সর দিয়েই যার শুরু। প্রথমে বিদেশি প্রতিষ্ঠানের কথা বললেও শেষ পর্যন্ত দেশীয় প্রতিষ্ঠানকে সুযোগ করে দিয়েছে বাফুফে। দেশি ব্র্যান্ড দৌড়ের সঙ্গে 2 বছরের চুক্তি করেছে ফেডারেশন। বছর জুড়ে নারী ও পুরুষ দলকে ম্যাচ ও অনুশীলন জার্সি সহ কিট সেট সরবরাহ করবে প্রতিষ্ঠানটি। ফিফার গাইডলাইন মেনে জার্সি প্রস্তুত করবে কিট স্পন্সর প্রতিষ্ঠান। দেশীয় এই কোম্পানিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পেরে গর্বিত বাফুফে সভাপতি। আমরা কিন্তু প্রক্রিয়াতে কোনো ছাড় দিই নাই। জার্সিটাকে অল ওয়েদারে, যদিও বৃষ্টি এখনো পড়ে নাই, বাট বিভিন্ন ক্লাইমেটিক কন্ডিশনে, বিভিন্ন ইন্টেন্সিটিতে, বিভিন্ন ওয়াশের ভিতরে আমরা কিন্তু চেক করেছি। আর বিশেষ করে আমাদের এক্সিকিউটিভ কমিটির উদ্দেশ্য কিন্তু ছিল একটা বড় জিনিস, যে বাংলাদেশের নাম এখন পৃথিবীতে আমরা ছড়িয়ে দিব। তো বাংলাদেশের নাম যখন আমাদের ফুটবলরা ছড়িয়ে যাচ্ছে, আমাদের খেলারা ছড়িয়ে দিচ্ছে, আগামীতে আমাদের কাপড়, আমাদের ডিজাইন, আমাদের ব্যবসাটা কিন্তু ছড়িয়ে দিবে। তো সেটার একটা বড় অংশ অবদান ফুটবল ফেডারেশন রাখতে যাচ্ছে। বিগত বছরের হিসেব অনুযায়ী দৌড়ের সঙ্গে চুক্তি করায় বাফুফের ব্যয় কমবে প্রায় 1 কোটি টাকা। বিনিময়ে লাল সবুজ জার্সিতে থাকবে দৌড়ের লোগো। সেই সঙ্গে প্রতিষ্ঠানটি বাণিজ্যিকভাবে জার্সি বিক্রি করলে লভ্যাংশ পাবে ফেডারেশন। লাস্ট ইয়ারগুলিতে আমরা দেখেছি যে আমাদের বিএফএ পক্ষ থেকে কিট বাবদ অলমোস্ট 1 কোটি টাকা খরচ হয় প্রতি বছর। সো আন্ডারস্ট্যান্ডেবলি ওই টাকাটা এখন আমাদের লাগবে না। ইভেন্চুয়ালি এটা কিন্তু আমরা মার্চেন্ডাইজিং এ টার্ন করবো। সো ইট উইল নট অনলি উইথ দ্য জার্সি, এটার একটা সেট যেটা কমার্শিয়ালি আমরা মার্কেটে ছাড়বো। সেখানে তার অফকোর্স সেটার রাইটস তো তারা নিচ্ছে, বাট সেটা রেভিনিউ সে আমাদের সাথে শেয়ার করবে। 2 বছরের জন্য চুক্তি হলেও 1 বছর পর্যবেক্ষণ করবে বাফুফে। এছাড়া জাতীয় দলের জার্সির ডিজাইনে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরবে প্রতিষ্ঠানটি। এখনো প্রস্তুত না হওয়ায় চলতি মাসের শেষে নারী দলের ম্যাচের আগে জার্সি আনভেল করবে ফেডারেশন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নারী ফুটবল দলের ক্যাম্পে সিনিয়রদের রোষানলে জুনিয়ররা। 18 ফুটবলারের সঙ্গে বিদ্রোহে সামিল না হওয়ায় মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন অনেকেই। দাবি ফুটবলারদের অভিভাবকদের। বাফুফের ক্যাম্পে থাকা ফুটবলারদের নিয়ে তাদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা। ফুটবলের স্বার্থে সমস্যার দ্রুতই সমাধান চান অভিভাবকরা। আত্মসম্মানের সুকান্তের 18 বছর বয়সে শুধু দুঃসহ স্পর্ধাই নয়, এই 18তেই যেন শনির দশা। হঠাৎ করেই দিশেহারা কোচ পিটার বাটলারের বিপক্ষে 18 নারী ফুটবলারের বিদ্রোহ দেশের ফুটবলের টক অফ দ্য টাউন। সপ্তাহ পেরুলেও যার হয়নি কোনো সমাধান। উল্টো অভিযোগ এবং পাল্টা অভিযোগে পরিস্থিতি দিনকে দিন হচ্ছে আরও উত্তপ্ত।
ইংলিশ কোচ পিটার বাটলারকে সরিয়ে দিতে বিদ্রোহে নামেন 18 ফুটবলার। তার অধীনে অনুশীলন নয়, গণ অবসরের হুঁশিয়ারি দেন সাবিনারা। কোচের বিরুদ্ধে অভিযোগের পাহাড় ফুটবলারদের। নিজেদের মূল্য বোঝাতে গিয়ে আরও বিপাকেই পড়ে গেছেন নারীরা। বাটলারকে সরিয়ে দেওয়ার বিদ্রোহে ধোপে টেকেনি বাফুফের বিশেষ কমিটির কাছে। উল্টো ক্যারিয়ার নিয়ে শঙ্কায় পড়ে গেছেন বিদ্রোহী 18 ফুটবলার। বিশেষ কমিটি সপ্তাহ ধরে যে তদন্ত করেছে, সেখানে সিদ্ধান্ত হয়েছে কোচ থাকবেন। বিদ্রোহী ফুটবলাররা অনুশীলনে যোগ না দিলে বাদ পড়বেন। বাফুফের সভাপতির শান্তির বার্তাও অনুশীলনে ফেরাতে পারেনি তাদের। ক্যারিয়ার বাঁচাতে নতজানু হয়নি নারীরা। ফেডারেশন সূত্রের খবর, বাফুফে এর মধ্যেই 37 জন ফুটবলারের সঙ্গে চুক্তি সেরে ফেলেছে। চুক্তি সম্পন্ন হওয়াদের মধ্যে নেই বিদ্রোহী সাবিনা, সানজিদা, মাসুরা, মারিয়া মান্ডা, ঋতুসহ বিদ্রোহী 18 ফুটবলার। অতিরিক্ত অহংকার আর ধরাকে সরা জ্ঞান করার মাসুল দিচ্ছেন সাবিনা নেতৃত্বে একদল সিনিয়র ফুটবলার। বাফুফে ভবনে কান পাতলে শোনা যায় জুনিয়রদের প্রতি সিনিয়রদের তুচ্ছ তাচ্ছিল্য আর মানসিক নির্যাতনের খবর। নাম প্রকাশ না করার শর্তে এক ফুটবলারের অভিভাবক জানিয়েছেন, সিনিয়র ফুটবলারদের এই বিদ্রোহে কলকাঠি নাড়েন অধিনায়ক সাবিনা খাতুন। দেশের নারী ফুটবলের অগ্রযাত্রার শুরু থেকেই দলের সঙ্গে আছেন সাতক্ষীরার মেয়ে সাবিনা। নারী ফুটবলের একচেটিয়া সাফল্যে তার অবদান অস্বীকার করার নয়, তবে তার আগ্রাসী আচরণের খবরও ভবনে কমবেশি সবারই জানা। বিদ্রোহে যোগ না দেওয়াদের রীতিমতো বেইমান স্বার্থপর বলেও ক্ষোভ ঝাড়েন সাবিনা। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ না করায় জুনিয়রদের মুখ দেখাও বন্ধ করে দিয়েছেন অধিনায়ক। সিনিয়রদের সিন্ডিকেটে যোগ দিলেও বিপদ, আবার না দিলেও পড়তে হচ্ছে তাদের রোষানলে। খেলার মাঠের চেয়ে তাদের অতিরিক্ত মোবাইল আসক্তি, টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি ব্যস্ততা প্রভাবিত করছে জুনিয়রদেরও। এতে করে ক্ষতির মুখে দেশের সম্ভাবনাময় নারী ফুটবল। বাফুফে ভবনের চলমান অস্থিরতা দ্রুত সমাধান চান অভিভাবকরা, নয়তো সম্ভাবনাময় এই খেলায় আগ্রহ হারিয়ে ফেলবে নতুনরা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। আরও এক নির্ঘুম রাতের অপেক্ষায় ফুটবল প্রেমীরা। মুখোমুখি ইউরোপের ক্লাব ফুটবলের দুই সুপার জায়ান্ট রিয়াল মাদ্রিদ আর ম্যানচেস্টার সিটি। রাউন্ড অফ 16-এ জায়গা করে নিতে রাত 2টায় ইতিহাদে প্লে অফের প্রথম লেগ। একই সময় ভিন্ন ভিন্ন ম্যাচে স্পোর্টিং লিসবন ও বরুশিয়া মর্টমুন্ড খেলবে। এছাড়াও ইউভেন্টাস আতিথ্য দেবে পিএসভি আইনধোভানকে। লড়াইটা আভিজাত্য বনাম পেট্রো ডলারের। যদিও চ্যাম্পিয়ন্স লিগে সিটি রিয়ালের আকর্ষণীয় দ্বৈরথ চলতি মৌসুমে রং হারিয়েছে বহু গুণে। অন্তত ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দুদলের যাচ্ছে তাই ফর্ম তো সেই ইঙ্গিতই দেয়। এতিহাদে জবুথবু শীতকে সঙ্গী করেই লস ব্ল্যাঙ্কোদের ফিরে আসার প্রস্তুতি। সিটির বিপক্ষে জিততেই হবে, জেতা উচিত, এমন সমীকরণে শিষ্যদের এই একটা মন্ত্রই জপাচ্ছেন ইতালিয়ান রিয়াল মাফিয়া কার্লো আনচেলত্তি। তবে সাসপেনশন কিংবা ইনজুরির লম্বা তালিকার চাইতেও মাদ্রিদিস্তান কোচকে ভাবাচ্ছে হলুদ কার্ড। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই লেগে জুড বেলিংহ্যাম, মদ্রিচ, চুয়ামিনি, এনরিকে কামিউইঙ্গা, এমনকি আনচেলত্তি নিজেও হলুদ কার্ড খেলে মিস করবেন বার্নাব্যুয়ের দ্বিতীয় লেগ। রুডিগার, ভাস্কেজ, আলাভার চোটে ডিফেন্স লাইন সামলাতে গেল কয়েক ম্যাচে সেন্টার ব্যাক পজিশনে খেলা রাউল অ্যাসেন্সিওর কাঁধে ঘর সামলানোর দায়িত্ব। সিটি বলে তেতে থাকা এমবাপ্পেও আছেন দারুণ ফর্মে। তবে মাঠের লড়াই ছাপিয়েও মূল লড়াই হবে ডাগআউটে দুই কোচের স্ট্র্যাটেজিতে। অনেকে এটাকে মডার্ন ক্লাসিকো বলে, আমিও এর সঙ্গে দ্বিমত নই। তবে গার্দিওলার বিপক্ষে জয় পাওয়া সহজ নয়, সেটা কখনোই না, কোনো মাঠেই না। হ্যাঁ, আমাদের মাঠ ও মাঠের বাইরে অনেক চ্যালেঞ্জ থাকবে, কিন্তু ওসব নিয়ে দল ভাবছে না। অন্যদিকে ম্যাচটির আগের দিন স্বাগতিক দল অনুশীলন করেছে এতিহাদ ক্যাম্পাস, অর্থাৎ সিটির ট্রেনিং গ্রাউন্ডে। প্রিমিয়ার ও ইউরোপের চরম দুরবস্থায় থাকা ম্যানচেস্টার সিটি অবশ্য এই রাতে বাজির দরে ফেভারিট। সবশেষ 8 ম্যাচে 7 গোল করে ফর্মে ফিরেছেন আর্লিং হল্যান্ড। শীতকালীন দলবদলে স্কোয়াডে ফেরানো নিকো গঞ্জালেসকেও বাজিয়ে দেখতে পারেন সিটি বস। আমরা চ্যালেঞ্জটা নিচ্ছি। গ্রুপ পর্বে সিটি যথেষ্ট ভালো অবস্থানে ছিল না, তবে এই দলের মধ্যে বিশেষ কিছু আছে যা আমরা প্রমাণ করব। সান্তিয়াগো বার্নাব্যুয়ে 20 ফেব্রুয়ারি দ্বিতীয় লেগ। এখন পর্যন্ত দু দলের 12 সাক্ষাতে রিয়ালের 4 জয়ের বিপরীতে 3 ম্যাচে সিটিজেনদের জয় আভাস দিচ্ছে আরও এক হাড্ডাহাড্ডি দ্বৈরথের। মাহবুব রিমন, সময় সংবাদ। পাকিস্তানের ক্রিকেটারদের উদ্দেশ্যে ভিন্ন এক পরামর্শ দিলেন সাবেক অধিনায়ক ও বুম বুম আফ্রিদি খ্যাত শাহিদ আফ্রিদি। মাঠের ক্রিকেটে ভালো করতে সামাজিক যোগাযোগ মাধ্যমের কার্যক্রম বন্ধের আহ্বান জানালেন তিনি।
সায়েম আয়ুব, খুশদিল শাহ, আব্বাস আফ্রিদি সহ তরুণদের উদ্দেশ্যে এমন মন্তব্য করেন শাহিদ আফ্রিদি। ক্রিকেটার, ফুটবলার কিংবা অন্য কোনো ডিসিপ্লিনের অ্যাথলিট, মাঠের কর্মকাণ্ড কিংবা ব্যক্তিগত জীবনের কার্যক্রম, দৈনন্দিন অনেক কিছু নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাথলিটদের উপস্থিতি চোখে পড়ার মতো। কখনো ছবি, কখনো ভিডিও আপলোড করে ভক্ত সমর্থকদের সঙ্গে বিভিন্ন মুহূর্ত ভাগাভাগি করে নেন তারা। সক্রিয় থাকতে দেখা যায় ক্রিকেটারদেরও, যদিও সোশ্যাল সাইটে তাদের এই উপস্থিতি নিয়ে ইতিবাচক প্রভাবের পাশাপাশি নেতিবাচক প্রভাবও পড়তে দেখা যায়। এবার ক্রিকেটারদের সামাজিক যোগাযোগ মাধ্যমের কর্মকাণ্ড নিয়ে সরব অবস্থানে পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদি। ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেল, টুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটারদের ব্যক্তিগত অ্যাকাউন্ট কিংবা পেজে লাখ লাখ অনুসারী থাকে। সেসব কিছু নিয়ে অনেক সময়ই ক্রিকেটারদের ব্যস্ত থাকতে দেখা যায়। মাঠের ক্রিকেটে কখনো কখনো এর প্রভাবও পড়ে। ক্রিকেটারদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যক্রম স্থগিত রেখে মাঠের ক্রিকেটে মনোযোগ দেওয়ার তাগিদ দিলেন বুমবুম আফ্রিদি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। যদি মনে করেন সামাজিক যোগাযোগ মাধ্যম আপনাকে ক্রিকেট খেলতে সাহায্য করবে, তাহলে এটা সম্ভব নয়। ভালো কিছু করতে হলে মাঠের ক্রিকেটে মনোযোগী হতে হবে, সামাজিক মাধ্যমে নয়। মূলত পাকিস্তানের 3 ক্রিকেটার সাইম আইয়ুব, খুশদিল শাহ ও আব্বাস আফ্রিদির নাম উল্লেখ করেই শহীদ আফ্রিদি সতর্কবার্তা দিয়েছেন। সম্প্রতি কয়েক মাস ধরে দুর্দান্ত ছন্দে আছেন সাইম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গোড়ালির চোটে পড়ার আগে ওয়ানডেতে 2টি সেঞ্চুরি করেন তিনি। টি20তে ক্যারিয়ার সর্বোচ্চ 98 রানও আসে এই সিরিজেই। সম্প্রতি জাতীয় দলে ফিরেছেন খুশদিল শাহ। ঘরোয়া ক্রিকেট ও বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত খেলার পুরস্কার হিসেবেই তার পাকিস্তান দলে জায়গা পাওয়া। রংপুর রাইডার্সের হয়ে 10 ম্যাচে 298 রান করেছিলেন খুশদিল, বল হাতে নিয়েছেন 17 উইকেট। আব্বাসও এখন জাতীয় দলে নিয়মিত হয়েছেন টি20তে। অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সিরিজে 8 ম্যাচ খেলে 14 উইকেট নেন তিনি। 18 টি20-র ক্যারিয়ারে পেয়েছেন 30 উইকেট। এই 3 ক্রিকেটারের পারফরমেন্স আশা জাগাচ্ছে পাকিস্তানের ক্রিকেটকে। তাই ভালো করার পরামর্শ স্বরূপ এসব কথা বলেন শাহিদ আফ্রিদি। সাইম আইয়ুব সব সংস্করণে ভালো একজন ক্রিকেটার হতে পারে। আপনি মাঠের বাইরে কতটা নিয়মানুবর্তী এবং এটা গুরুত্বপূর্ণ। ফিটনেস, খাদ্যাভ্যাস, সামাজিক যোগাযোগ মাধ্যমে কতটা সময় কাটাচ্ছেন সেটা বড় একটা বিষয়। আমি সাইমের কথা বলছি, তবে এখানে খুশদিল এবং আব্বাসও থাকবে। তাদের জন্য আমার একই পরামর্শ। আগামী 19 ফেব্রুয়ারি থেকে পাকিস্তানে মাঠে গড়াতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগেই ক্রিকেটারদের ভালো পারফরমেন্সের উৎসাহও দিয়েছেন বুমবুম আফ্রিদি। তাজিন খন্দকার, সময় সংবাদ। অবশেষে আল নাসরের সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গণমাধ্যমের খবর বলছে সৌদি ক্লাবটির সঙ্গে আরও 1 বছরের জন্য চুক্তি নবায়ন করবেন পর্তুগিজ তারকা। আর সেটা হলে 2026 সালের জুন পর্যন্ত রিয়াদের ক্লাবটির হয়ে মাঠ মাতাবেন CR7। ইউরোপ ছেড়ে তার সৌদি আরবে পাড়ি জমানো এখনও মানতে পারেন না ভক্তরা। তবে তিনি সময়টা উপভোগ করতে চাইছেন। শুধু সৌদি নয়, গোটা মধ্যপ্রাচ্যের ফুটবলের হালচাল বদলে গেছে এক ক্রিস্টিয়ানো রোনালদোর ছোঁয়ায়। মিডল ইস্টে খেলার পরিবেশ আর প্রতিযোগিতার মানোন্নয়নে যেন সংকল্পবদ্ধ তিনি। কথাবার্তায়ও ফুটে ওঠে সেটা। আর সে চ্যালেঞ্জটা আরও কিছুদিন নিতে চান পর্তুগিজ তারকা। গণমাধ্যমে খবর বলছে ক্লাব আল নাসরের সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছেন সুপারস্টার। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, ইউভেন্টাসের মতো ক্লাব মাতিয়ে নাসরে যোগ দেন রোনালদো। 40 বছর বয়সেও নেই কোনো ক্লান্তি, মাঠের সেই একাগ্রতা এখনও স্পষ্ট। 2023-এর জানুয়ারিতে সৌদি ক্লাবে যোগ দেয়া CR7 90 ম্যাচে তাদের হয়ে করেছেন 82 গোল। প্রফেশনাল ক্যারিয়ারে এখন পর্যন্ত 924 গোল করা ফুটবলার 1000 গোল মাইলস্টোনের পথে ছুটছেন দুর্বার গতিতে। ইউরোপে যখন কঠিন সময় পার করছিলেন, তখন যে ক্লাবটা সঙ্গ দিয়েছিল, হয়তো কৃতজ্ঞতাবোধ থেকে আরও কিছুটা সময় তাদের ডেরায় থেকে যেতে চান ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার। 1000 গোলের রেকর্ডটা হয়তো করতে চান ওই হলুদ জার্সি গায়ে জড়িয়েই। এবছর জুনে আল নাসরের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ক্রিস্টিয়ানোর। নতুন চুক্তি প্রসঙ্গে আলোচনা কম হয়নি। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও জোর গুঞ্জন, কন্ট্রাক্ট নবায়ন করে আরও 1 বছর সেখানে থাকবেন রন। নতুন চুক্তিতে রিয়াদ ভিত্তিক ক্লাবটি থেকে তিনি পেতে পারেন $250 মিলিয়ন। অন্যান্য সুযোগ সুবিধা মিলিয়ে অর্থের পরিমাণ হতে পারে আরও অনেক বেশি। রোনালদোকে রেখে দিতে পারলে লাভ সৌদি আরবের ফুটবলেরই। দেশটির 2034 বিশ্বকাপ আয়োজনের সত্ত্ব পাওয়ার পেছনে পর্তুগিজ তারকার প্রেজেন্স যে বড় ভূমিকা রেখেছে তা আর বলার অপেক্ষা রাখে না। তার পথ ধরেই তো অন্যান্য তারকা ফুটবলাররা পাড়ি জমিয়েছিলেন সৌদি প্রো লিগে। করিম বেনজেমা, সাদিও মানে, এনগোলো কান্তে, রবার্তো ফিরমিনো, রিয়াদ মাহরেজের মতো ইউরোপ মাতানো প্লেয়ার।
তবে রোনালদোর পর সবচেয়ে বেশি আলোচিত হয়েছিল নেইমারের সৌদি আরবে পাড়ি জমানো। যদিও ইনজুরির কারণে সেখানে ব্রাজিলিয়ান তারকার ক্যারিয়ার দীর্ঘ হয়নি। সম্প্রতি স্বদেশি ক্লাব সান্তোসে যোগ দিয়েছেন নেইমার, আর এরপর থেকেই রোনালদোকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। সৌদিতে থাকবেন তো তিনি? খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে আসতে পারে ঘোষণা। আপাতত গণমাধ্যমের খবরে স্বস্তিই পাচ্ছেন আরবের ফুটবল ফ্যানরা। গুঞ্জন সত্যি হলে 2026 সালের জুন পর্যন্ত আল নাসরে ক্রিস্টিয়ানো রোনালদোকে দেখতে পাবেন ভক্তরা। মাকসুম আলম খান, সময় সংবাদ। এদিকে মেক্সিকোতে সমর্থকদের ভালোবাসায় সাবেক রিয়াল মাদ্রিদ ও স্প্যানিশ কিংবদন্তি সার্জিও রামোসকে বরণ করে নিল তার নতুন ক্লাব এফসি মন্তেরেই। এ সময় রামোসের প্রথম অনুশীলন দেখতে স্তাদিও বিবিভিএ অ্যারেনায় উপস্থিত হন প্রায় 30,000 মানুষ। রামোসও হাত নেড়ে জবাব দেন ভালোবাসার, দেন অটোগ্রাফ। সমর্থকদের বিশ্বাস, সাবেক তারকা ফুটবলারের হাত ধরে সুদিন ফিরবে মন্তেরেইতে। এই একটা শটই বুঝিয়ে দেয় ঠিক কি পাগলামো হয়েছে বিবিভিএ অ্যারেনায়। শুধু ক্যামেরাই নয়, কেঁপেছে গোটা স্টেডিয়ামই। রিয়াল কিংবদন্তি আসবেন মেক্সিকোতে। খবরটা চাউর হওয়ার পর থেকেই তার প্রথম অনুশীলন দেখার জন্য এফসি মন্তেরেই সমর্থকদের অপেক্ষার প্রহর যেন আর কাটে না। অবশেষে ধীর পায়ে ধীর লয়ে ডাগআউট থেকে বের হয়ে আসলেন স্প্যানিশ গ্ল্যাডিয়েটর। দুহাত নাড়িয়ে বুঝিয়ে দিলেন ভালোবাসার জবাব দেবেন মাঠেই। সেভিয়ার ঘরের ছেলে, রিয়াল থেকে প্যারিস ঘুরে আবারও সেভিয়ায়। তবে গেল জুন থেকে ক্লাবহীন সার্জিও রামোস। নতুন ঠিকানায় পাড়ি জমানোর পাশাপাশি সে সময় আলোচনায় ছিল হয়তো সব ধরনের ফুটবলকে গুড বাই জানাতে পারেন তিনি। তবে চ্যালেঞ্জ নিতে যে বরাবরই ভালোবাসেন রামোস, তাই তো এবার এলেন মেক্সিকোতে। বিবিভিএ অ্যারেনায় 1030 সমর্থকদের সামনে রামোসকে পরিচয় করিয়ে দেন ক্লাবটির সভাপতি অ্যান্তোনিও নরিয়েগা। এ সময় স্লোগানে প্রকম্পিত চারিপাশ, ওলে ওলে রামোস রামোস। পরিচয় পর্ব শেষে মাঠের প্রস্তুতি, যেখানেও পুরোটা সময় ছিল চিয়ার আপ। সামনেই যে 32 দলের ক্লাব বিশ্বকাপ, যেখান থেকে মেক্সিকোর লিগা এমএক্স থেকে অংশ নেওয়া 3টি ক্লাবের একটি রামোসের এফসি মন্তেরেই। আপাতত ক্লাবটির হয়ে 93 নম্বর জার্সি পরেই খেলবেন এই ডিফেন্ডার। যদিও মেক্সিকোতে কঠিন চ্যালেঞ্জে অপেক্ষা করছে রামোসের জন্য, সেটা শুধু ক্লাব ক্যারিয়ারের সামনে এসে ইউরোপের বাইরে খেলার জন্যই নয়। লিগা এমএক্সে যে ধুঁকছে তার দল, 6 ম্যাচে 1 জয়, 18 দলের মধ্যে তাদের অবস্থান আনলাকি 13-এ। এমনকি ক্লাবটি লিগ জিতেছে, তাও পার হয়েছে অর্ধযোগ। তাই তো এই বিশ্বজয়ের কাছ থেকে বিশেষ চাওয়া সমর্থকদের। বুধবারই এফসি মন্তেরের হয়ে অভিষেক হয়ে যেতে পারে সার্জিও রামোসের। কনকাকাফ চ্যাম্পিয়নশিপ কাপের দ্বিতীয় লেগে, যেখানে তাদের প্রতিপক্ষ এফসি ফ্রগ। প্রথম লেগ 2-0 গোলে জিতে নির্ভার রামোসের এফসি মন্তেরেই। মাহবুব রিমন, সময় সংবাদ। ব্যালন ডিওর নিয়ে আবারও বিতর্ক উস্কে দিলেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো অ্যানচেলোত্তি। 2024-এ নয়, 2023-এর ব্যালন ডিওরের প্রাপ্য ছিল রদ্রির। সে বছর সিটিকে ট্রেবল এনে দেয় বড় ভূমিকা ছিল স্প্যানিশ ফুটবলারের। তাই মেসি নয়, রদ্রি ছিলেন 2023 ব্যালনের যোগ্য দাবিদার বলে মন্তব্য করেছেন রিয়াল বস। ডন কার্লোর মন্তব্যে স্পষ্ট হয় 2023-এর ব্যালন ডিওর ছিল বিতর্কিত। মর্যাদার ব্যালন ডিওর ঘিরে কত না নাটক দেখলেও ফুটবল বিশ্ব। ঘোষণার আগে থেকে জোর গুঞ্জন ছিল ভিনিসিয়াস জুনিয়র পেতে যাচ্ছেন এই পুরস্কার। কিন্তু প্যারিসের থিয়েটার দে শাতেলে অনুষ্ঠান শুরুর অনেক আগেই ফাঁস হয় এক তালিকা, যেখানে দেখা যায় ব্রাজিলিয়ান সেন্সেশন ভিনি নয়, ব্যালন ডিওর জিততে চলেছেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি। সে ঘটনায় শুরু হয় লঙ্কা কাণ্ড। ব্যালন ডিওর অনুষ্ঠানই বয়কট করে রিয়াল মাদ্রিদ। সে সময় রদ্রিকে ব্যালন ডিওর দেয়া নিয়ে নানা ধরনের কটূক্তিও করতে দেখা যায় রিয়াল মাদ্রিদের অনেককে। সে ঘটনার প্রায় 4 মাস হতে চলল, কিন্তু এখনো রয়ে গেছে রেশ। রিয়াল বস কার্লো অ্যানচেলোত্তিকে ম্যানচেস্টারে পেয়ে ব্যালন নিয়ে প্রশ্ন করে বসেন এক ব্রিটিশ সাংবাদিক। ব্যালন ডিওর অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত ভুল কিছু নয়, বরং সে সময় এটাই সঠিক সিদ্ধান্ত ছিল বলে মন্তব্য করেন ইতালিয়ান মাস্টারমাইন্ড। 2024-এর ব্যালন ডিওর নিয়ে বিতর্কের মাঝেই 2023-এর পুরস্কার নিয়ে আবারও বিতর্ক উস্কে দিলেন কার্লো। 2022-23 মৌসুমে ট্রেবল জয় সহ ব্যক্তিগত পারফরমেন্স নিয়ে নজর কাড়েন রদ্রি। সে বছরই ব্যালন ডিওর প্রাপ্য ছিল এই স্প্যানিশ মিডফিল্ডারের। যদিও 2023-এ ব্যালন জিতেছিলেন লিওনেল মেসি। সেবারের পুরস্কারও যে বিতর্কিত ছিল তাও মনে করিয়ে দিলেন অ্যানচেলোত্তি। আমি মনে করি না আমাদের ব্যালন ডিওর অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত ভুল ছিল। আমরা বিশ্বাস করি ভিনিসিয়াসই গত বছরের সেরা ফুটবলার। তার মানে এই না যে আমরা রদ্রিকে অসম্মান করছি।
কারণ সে অসাধারণ খেলোয়াড়। একই সঙ্গে আমার মনে হয় 2023-এ তার ব্যালন ডিওর পাওয়া উচিত ছিল, কারণ সে সময় তার পারফরমেন্স ছিল দুর্দান্ত। তার দলও ট্রেবল জিতেছিল। মূলত লিওনেল মেসি ইউরোপ ছেড়ে আমেরিকায় যোগ দেওয়ার পর 2023-এ ক্লাবের হয়ে বলার মতো কিছুই করতে পারেননি। পারফরমেন্স বিচারে লিওর চেয়ে এগিয়ে ছিলেন রদ্রি। যদিও 2022-এ মেসির বিশ্বকাপ জয়ের সুবাদে 2023-এ তিনি ব্যালন জেতেন। তবে সে পুরস্কারের বড় দাবিদার ছিলেন রদ্রি বলেই মানেন রিয়াল বস। তাজিন খন্দকার, সময় সংবাদ। জমজমাট ফাইনালের মধ্য দিয়ে শেষ হলো জয়পুরহাটে মাসব্যাপী কালাই প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্ট। ফাইনাল ম্যাচে জয়পুরহাটের ইটাখোলা একাদশকে 4-1 গোলে হারিয়েছে দিনাজপুরের ঘোড়াঘাট একাদশ। যুব সমাজকে মাদক, জুয়াসহ বিভিন্ন অপরাধ থেকে মুক্ত রাখতে এমন আয়োজন পরবর্তীতেও চলমান থাকবে বলে জানান আয়োজকরা। শহীদুল ইসলাম সবুজ জানাচ্ছেন বিস্তারিত। হাড়কাঁপানো মাঘের সকালে শীতের প্রভাব থাকলেও বিকেলটি ছিল রোদ ঝলমলে। আর এই ঝলমলে রোদেই জয়পুরহাটের কালাই উপজেলায় মাঠে গড়িয়েছে কালাই প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ম্যাচ। খেলা উপভোগ করতে মাঠে ভিড় জমান শত শত দর্শক। ম্যাচে শুরু থেকেই জয়পুরহাটের ইটাখোলা একাদশকে চাপে রাখে দিনাজপুরের ঘোড়াঘাট একাদশ। ম্যাচের 6 মিনিটেই আরিফের গোলে লিড নেয় দিনাজপুরের দল। 35 মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করে ঘোড়াঘাট। এ গোলেই ইটাখোলা একাদশের মনোবল হারিয়ে দেয় লিড নেওয়া দলটি। তবে মাত্র 5 মিনিটের ব্যবধানে ইটাখোলা একাদশ প্রথম ও একমাত্র গোলের দেখা পায়। 2-1 গোলে শেষ হয় প্রথমার্ধের খেলা। বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায় পিছিয়ে থাকা ইটাখোলা একাদশ। তবে জয়পুরহাটবাসীকে হতাশ করে তাদের জালে আবারও বল পাঠায় ঘোড়াঘাট। এগুলো ম্যাচে ফেরার স্বপ্ন বৃথা যায় ইটাখোলার। শেষ পর্যন্ত 4-1 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়েন দিনাজপুর অঞ্চলের দলটি। ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ঘোড়াঘাট একাদশকে একটি গরু ও ইটাখোলা একাদশকে একটি খাসি পুরস্কার দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। যুব সমাজকে মাদক, জুয়া সহ বিভিন্ন অপরাধ থেকে মুক্ত রাখতেই এমন আয়োজন। এই আয়োজন মোটামুটি ভালো, আর যেহেতু ফাইনাল খেলা দুই টিমে ভালো, ইতিমধ্যে 2-1 গোলে কিন্তু আমরা এগিয়ে আছি। ইনশাআল্লাহ আমরা জয় আশাবাদী হচ্ছি। ইদানিং আমরা দেখতেছি আমাদের যে যুব সমাজ মাদকাসক্তি যুক্ত হচ্ছে, তো আমরা চাই এরকম আর টুর্নামেন্ট হোক। নিজেদের ফিট রাখতে এই ধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজনের দাবি খেলোয়াড়দের। খেলা উপভোগ করতেছি, খুব সুন্দর আয়োজন। এরকম ফুটবল খেলা প্রত্যেক বছরে হোক, এটাই আমরা কামনা করতেছি। উভয় দল ভালো খেলছে। এখানে ঘোড়া ধাপ এবং ইটাখোলার মধ্যে আজকে এই মঈনুদ্দিন খেলার মাঠে, স্কুল মাঠে সুন্দর খেলা হচ্ছে। অনেক দর্শকের এখানে সমাগম। কালাই নিউ দুর্বার ক্রীড়া ও সাংস্কৃতিক সভা আয়োজিত মাসব্যাপী টুর্নামেন্টে জয়পুরহাট, বগুড়া ও দিনাজপুরের মোট 16টি দল অংশ নিয়েছে। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। মঙ্গলবার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের আয়োজনে তারুণ্যের উৎসব উপলক্ষে ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফুটবল প্রতিযোগিতায় মুখোমুখি হয় ফুরোমন হিল বনাম বরগাং কিংস, যেখানে 1-0 গোলে জয় তুলে নেয় ফুরোমন হিল। সেরা খেলোয়াড় হয়েছেন সমর জয় তঞ্চঙ্ঘা, সেরা গোলরক্ষক হন জনি মার্মা। অন্যদিকে ব্যাডমিন্টনে অংশ নেয় 8 দল, সেখানে শিরোপা চাকমা ও পনি চাকমার দল চ্যাম্পিয়ন হয়। অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল অনুপ কুমার চাকমা সহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লার্মা বলেন, জেলা পরিষদের কাছে ক্রীড়াঙ্গনের সার্বিক দায়িত্ব হস্তান্তর করলে এই অঞ্চলের খেলার মান ও সুযোগ সুবিধা আরও বৃদ্ধি পাবে। ক্রীড়াঙ্গন যেটা জেলা পরিষদের পরিচালনায় নিয়ন্ত্রণে থাকার কথা ছিল, কিন্তু আজ অবধি সরকার এই বিষয়টা জেলা পরিষদে হস্তান্তর করেনি। অনেক সীমাবদ্ধতার মধ্যে তা সত্ত্বেও আমাদের এই পার্বত্য অঞ্চলের তরুণেরা তারা খেলাধুলা তারা চেষ্টা করে চলেছে। গাজীপুরের কালিয়াকৈরে হয়ে গেল মাদক বিরোধী টি-20 টুর্নামেন্টের ফাইনাল। বালিয়া ভাইকিংসকে 43 রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল আবরণ জায়ান্টস। উপজেলার পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাব মাঠে ফাইনালে মুখোমুখি হয় ঢাকা বিভাগের বালিয়া ভাইকিংস এবং বরিশাল বিভাগের আবরণ জায়ান্টস। টস জিতে প্রথমে ব্যাট করে আবরণ জায়ান্টস শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে। 4 ছক্কার ঝড়ে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 259 রান সংগ্রহ করে আবরণ জায়ান্টস।
জবাবে ব্যাট করতে নেমে বালিয়া ভাইকিংস 20 ওভারে 8 উইকেট হারিয়ে 216 রান করে। 43 রানের জয়ে শিরোপা উৎসবে মাতে বরিশাল। খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। ম্যাচ দেখতে হাজারো দর্শক উপস্থিত হন পূর্ব চান্দোরা স্পোর্টিং ক্লাব মাঠে। ক্রিকেটের এই টেনিস বলে খেলাটা আমার মনে হয় যে বাংলাদেশের লাখ লাখ বাচ্চারা খেলে বা লাখ লাখ ছেলেরা খেলে। এই খেলাটাকে আরও বেশি উৎসাহ দেওয়া এবং এখানে প্রমোট করাটা খুবই ইম্পর্টেন্ট, যে এখান থেকে অনেক ছেলেরা আছে যারা খেলাধুলা করবে, সাথে পড়ালেখা করবে, অনেকে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, বাট রিক্রিয়েশন তো হবেই সুন্দর একটা। তো সব কিছু মিলে আমি বলবো যে অসম্ভব সুন্দর একটা উদ্যোগ। শুধু ফুটবল নয়, লিওনেল মেসির প্রভাব পড়েছে আমেরিকার অন্যান্য স্পোর্টসেও। বিভিন্ন সময় দেশটির অন্যান্য স্পোর্টসের প্রচারেও দেখা যায় এলএম10কে। এবার আমেরিকার সবচেয়ে জনপ্রিয় ইভেন্ট সুপার বোল 59-এ লিওর উপস্থিতি, যেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জনপ্রিয় সঙ্গীত শিল্পী টেইলর সুইফট কেন্দ্রিক গ্ল্যামারদের ছাপিয়ে মেসিকে নিয়ে উন্মাদনা লক্ষ্য করা যায়। শুধু তাই নয়, সুপার বোলের এই অনুষ্ঠানে মেজর লিগ সকারের জার্সি গায়ে মেসির একটি প্রোমো ভিডিও উপস্থাপন করা হয় দর্শকদের সামনে। তারুণের উৎসব উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে আয়োজিত হলো প্রথম বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট। নাচে গানে খাগড়াছড়ি স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে করা হয় টুর্নামেন্টের উদ্বোধন। এবারের এই আসরে অংশ নিয়েছে মোট 8টি দল। খেলা চলবে 18 দিন ব্যাপী। ম্যাচ হবে মোট 15টি। আগামী 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের ফাইনাল। এদিন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমার হাতে হয় টুর্নামেন্টের উদ্বোধন। এছাড়া উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার সহ জেলার ক্রীড়া সম্পৃক্ত অনেকেই। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ফিক্সিংয়ের প্রস্তাব দিয়ে সব ধরনের ক্রিকেট থেকে 5 বছর নিষিদ্ধ সোহেলি আক্তার। বাংলাদেশি স্পিনারের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী 5টি ধারা ভঙ্গের প্রমাণ পেয়েছে আইসিসি। চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাম্পে আজও স্কোয়াডের সবাইকে পাননি ফিল সিমন্স। ছুটি কাটিয়ে ফেরেননি মেহেদী হাসান মিরাজ। মিরপুরে ক্লোজ ডোর অনুশীলন শান্তদের। এবং নতুন দুয়ার খুলল বাংলাদেশের ফুটবলে। প্রথমবারের মতো কিট স্পন্সর পেল বাফুফে। 2 বছরের জন্য নারী পুরুষ দলের সঙ্গে যুক্ত হলো দৌড়। বিক্রির লভ্যাংশ পাবে ফেডারেশন। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।